ঢাকার রাজপথ উত্তাল 2024 সালের গণ অভ্যুত্থান। ছাত্রনেতারা মাইকে স্লোগান দিচ্ছেন, জনতার ঢল নেমে গেছে রাস্তায়। সেই উত্তাল সময়েই পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন কয়েকজন তরুণ নেতা। সাবেক যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার বিরুদ্ধে এবার দুর্নীতির গুরুতর অভিযোগ নিয়ে সরব হয়েছে রাজপথ থেকে দুদক কার্যালয়। তার বিরুদ্ধে 1000 কোটি টাকার বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। বাংলাদেশের ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা। চলতি মাসেই দেশে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসে নতুন সরকার। এরপরই বিদায় নেয় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা। বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি যে আমার মতন অনেকে মনে করছিলেন অন্তর্বর্তী সরকারে যারা বসছেন তারা খুবই ভালো মানুষ, ইভেন তারা আগামী দিনের সরকারের জন্য একটা দৃষ্টান্ত রেখে যাবেন। কোনটা? যে কোনো মন্ত্রী এমপি তাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন আজকে কি বিষয় নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুব অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবে, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়ার বিরুদ্ধে এবার দুর্নীতির গুরুতর অভিযোগ নিয়ে সরব হয়েছে রাজপথ থেকে দুদক কার্যালয়। তার বিরুদ্ধে 1000 কোটি টাকার বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। বৃহস্পতিবার একদল বিক্ষোভকারীর তোপের মুখে দুদক এই অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। জানা গেছে, আসিফ মাহমুদের ক্ষমতা ব্যবহার করে মোয়াজ্জেম হোসেন বিভিন্ন সরকারি প্রকল্পে টেন্ডার বাণিজ্য, বদলি সিন্ডিকেট এবং নিয়োগ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ইতোমধ্যে আদালত মোয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে এবং দুদক তার সম্পদের উৎস নিয়ে কঠোর অনুসন্ধান চালাচ্ছে। অভিযোগ উঠেছে যে এই বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ আসিফ মাহমুদের মাধ্যমেই লেনদেন হয়েছে। তবে কেবল দুদকই নয়, রাজনৈতিক অঙ্গনেও আসিফ মাহমুদের দুর্নীতি এখন আলোচনার শীর্ষে। গত 19 জানুয়ারি নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সময় জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আসিফ মাহমুদের বিরুদ্ধে 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনেন। তিনি গণমাধ্যমকে সরাসরি বলেন, আসিফ মাহমুদের 1000 কোটি টাকার দুর্নীতি বাংলাদেশে ওপেন সিক্রেট, দেশের মাটিতেই তার এই দুর্নীতির বিচার হবে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে 10% কমিশন বা 10% বাণিজ্যের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে মন্ত্রণালয়ের ক্ষমতা অপব্যবহার করতেও ছাড়েনি আসিফ মাহমুদ। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, জমা পড়া অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেলে খুব শীঘ্রই নিয়মিত মামলা দায়ের করা হবে। তবে আসিফ মাহমুদ এর আগে তার ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছিলেন এবং নিজেই এপিএস এর বিরুদ্ধে তদন্তের জন্য দুদককে আহ্বানও জানিয়েছিলেন। এখন দেখার বিষয় আইনি তদন্তে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে। বাংলাদেশের ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা। চলতি মাসেই দেশে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসে নতুন সরকার। এরপরই বিদায় নেয় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা। কিন্তু দায়িত্ব ছাড়ার মাত্র 1 সপ্তাহেই ডক্টর ইউনূস সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দুদকে। কি আছে সেই শত শত অভিযোগের নথিতে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগের স্তূপ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয়ে। দায়িত্ব ছাড়া মাত্র 1 সপ্তাহের ব্যবধানে অভিযোগের যে জোয়ার শুরু হয়েছে তাকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন দুদকের দায়িত্বশীল কর্মকর্তারা। সম্প্রতি এক গণমাধ্যমে উঠে এসেছে এমনই তথ্য।
প্রাপ্ত তথ্য অনুযায়ী সাবেক প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের কোনোটিতে নাম প্রকাশ করা হয়েছে, আবার কোনোটিতে জমা পড়েছে বেনামে। তবে দুদক সূত্র নিশ্চিত করেছে যে প্রতিটি অভিযোগই প্রচলিত নিয়ম অনুযায়ী কঠোরভাবে যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সেগুলোকে নিয়মিত অনুসন্ধানের আওতায় আনা হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অভিযোগের তালিকায় সবচেয়ে আলোচিত নাম সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের অর্থ আত্মসাতের মাধ্যমেই নিজের নামে ট্রাস্ট গঠন করার অভিযোগ তুলেছেন গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী আয়কর ফাঁকি দিতে এবং নিজের পরিবারের ভরণ পোষণের জন্য তিনি এই ট্রাস্ট ব্যবহার করছেন। একই সাথে প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকাকালীন তিনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও একাধিক অভিযোগে দাবি করা হয়েছে। পিছিয়ে নেই সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও। তার বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্যের ১ ডজনেরও বেশি অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে এক শিল্প গ্রুপের সিইওকে ২০ কোটি টাকার বিনিময়ে জামিন দেওয়া এবং গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন করানোর ক্ষেত্রে মোটা অঙ্কের লেনদেনের তথ্য দুদকের নথিতে উঠে এসেছে। বিস্ময়কর তথ্য মিলেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির পাহাড়সম অভিযোগ জমা পড়েছে, যেখানে ভুক্তভোগীরা নাম পরিচয় সহ ঘুষের বিনিময়ে কাজ না পাওয়ার তথ্য প্রমাণ দিয়েছেন। আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং অবৈধ বিটকয়েন লেনদেনের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। একইভাবে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ ও অন্যের সম্পত্তি দখলের অভিযোগের পাশাপাশি তার স্বামীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভিযোগও জমা পড়েছে। অন্যান্য উপদেষ্টাদের মধ্যে সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপ ও বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে হাসপাতালের কেনাকাটা টেন্ডার জালিয়াতির অভিযোগ রয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্পষ্ট জানিয়েছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় তবে অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ। বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি যে আমার মতন অনেকেই মনে করছিলেন অন্তর্বর্তী সরকারে যারা বসছেন তারা খুবই ভালো মানুষ। ইভেন তারা আগামী দিনের সরকারের জন্য একটা দৃষ্টান্ত রেখে যাবেন। কোনটা? যে কোনো মন্ত্রী এমপি তাদের অথবা তাদের পিএস এপিএস অথবা তাদের আত্মীয় স্বজন কারোর বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ আসে তাহলে সেই মন্ত্রী পদত্যাগ করবেন। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা নাহিদ ইসলাম, স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে ক্ষমতায় থাকাকালীন অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলো, কিন্তু তারা চেয়ারের মধ্যে কামড় দিয়ে বসে রইলেন। ভাই 18 মাসের একটা চেয়ার যদি ছাড়তে ইচ্ছে না হয়, এই মানুষগুলো আশা করে বিএনপি আওয়ামী লীগ যখনই যারা ক্ষমতায় আসবে তারা পদত্যাগ করবে, তারা দুর্নীতি মুক্ত হবে। 18 মাসে দুদকের সার্ভার ফাইটা যাচ্ছে। 18 মাস পরে যখন বিএনপি সরকার গঠন করলো, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ। খুবই চাঞ্চল্যকর তথ্য। আমরা দেখছি যে গণমাধ্যমগুলো বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে, অর্থাৎ দুদকের কাছে। দায়িত্ব ছাড়ার ঠিক 1 সপ্তাহের মধ্যেই এ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড ভাঙবে। ভাবা যায়। অধিকাংশ অভিযোগে অভিযোগকারী যারা আছেন তারা নাম প্রকাশ করেননি, তবে কয়েকটি অভিযোগে অভিযোগকারীরা আবার তাদের নাম পরিচয় উল্লেখ করেছেন। দুদক সূত্র বলছে, দুদক অন্য সব অভিযোগ যেভাবে যাচাই করে আপনার এইসব অভিযোগও একইভাবে তারা যাচাই করবে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ টিআইবির নির্বাহী পরিচালক এবং ডক্টর যিনি আছেন ইফতেখারুজ্জামান, তিনি বলছেন কেউই আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা আছে। এসব অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো গ্রামীণ টেলিকম কর্মচারীদের। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্টি করে গ্রামীণ কল্যাণ এবং গ্রামীণ টেলিকমের
অর্থ আত্মসাৎ করেছেন তার বিবরণ তুলে ধরেছেন। এই অভিযোগে বলা হয়েছে আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছেন। এই ট্রাস্টের একমাত্র কাজ হলো ডক্টর ইউনূসের পরিবারের দেখাশোনা করা। তিনি ক্ষমতায় থাকতেও রাষ্ট্রীয় টাকা খরচ করে তার মেয়ে গোষ্ঠী টুষ্টি তাদেরকে নিয়ে ঘুরতেন, আবার তার পরিবারের সদস্য যারা আছেন তাদের খুব বড় বড় পোস্ট পদবি দিয়েছিলেন। এভাবে ডক্টর ইউনূস বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া এখানে উনি বিদেশেও অর্থ পাচার করেছেন অভিযোগ আছে। আর উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতি এবং অর্থ পাচারের প্রায় 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য। আওয়ামী লীগের অনেক বড় বড় কয়েকজন নেতা তারা যখন মামলা থেকে মুক্ত হল, অনেকে বিদেশ গেলেন, তখনই প্রশ্ন ছিল যে ওই যে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আওয়ামী লীগের সময় ডক্টর মোমেন, তিনি বলছেন যে তিনি কিভাবে সিস্টেমকে বাস দিয়া দেশ থেকে বের হয়ে গেছেন। তাহলে এই সিস্টেম কারা? এই সিস্টেম এটাই যেখানে বড় বড় মানুষ শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ছিল বা কইরা ফেলছে, কামাই ফেলছে। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। এখন আল্লাহ ভালো জানে যে আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমনকি এই অভিযোগ হচ্ছে একটা শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই এবং বোনের সম্পত্তি আত্মসাৎ করেন, ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে। অর্থাৎ আমি অনেকগুলো জিনিস এখানে যেটা দেখছি, আসিফ নজরুল 20 কোটি টাকা নিয়ে ভিআইপি আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আর গান বাংলা টেলিভিশন তাপসের জামিন আসিফ নজরুল বিপুল অঙ্কের বিরুদ্ধে অর্থ বিনিময় করেছেন। আসলে আমরা তো পত্রিকা দেখে কথা বলতেছি, যারা পত্রিকায় রিপোর্ট করছে নিশ্চয়ই তাদের কাছে সত্যতা আছে, আপে তাপে তো লিখে নাই। এখন বিষয়গুলো হচ্ছে দুদক বলছে যে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হবে, সময় বলে দিবে। ভালো থাকুন। ঢাকার রাজপথ উত্তাল। 2024 সালের গণ অভ্যুত্থান, ছাত্রনেতারা মাইকে স্লোগান দিচ্ছেন, জনতার ঢল নেমে গেছে রাস্তায়। সেই উত্তাল সময়েই পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এই আন্দোলনের মুখ হয়ে ওঠেন কয়েকজন তরুণ নেতা। তখন কেউ ভাবেনি এই ছাত্ররাই কয়েক মাসের মধ্যে গড়বেন একটি রাজনৈতিক দল, নাম দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর কেউ ভাবেননি তারা সংসদেও পৌঁছে যাবে। কিন্তু প্রশ্নটা এখানেই, 6টি আসন কি সত্যিই একটি তৃতীয় শক্তির জন্ম, নাকি এটি কেবল শুরু অথবা শেষের শুরু? রাজপথ থেকে ব্যালট বাক্সে পৌঁছে গেছে দলটি। 2025 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। দাবি ছিল বড়, আমরাই বিকল্প। তাদের ভাষ্য ছিল পুরনো দলগুলো জনগণের আস্থা হারিয়েছে। রুহুল আমিনের মতো তরুণ ভোটাররা তখন আশায় বুক বাঁধেন। বহু বছর ধরে তিনি বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তির অপেক্ষায় ছিলেন। কিন্তু রাজপথ আর ব্যালট বাক্স এক জিনিস নয়। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনমত জরিপে দেখা গেল এনসিপির সমর্থন এক অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করছে। বিশাল জনসমর্থনের ঢেউ যা অভ্যুত্থানের সময় ছিল তা আর নেই। কারণ আবেগ আর সংগঠন এক জিনিস নয়, আন্দোলন আর নির্বাচন এক খেলা নয়। ঠিক এই সময় অপ্রত্যাশিত জোটের ঘোষণা। শুরুতে এনসিপি একাই লড়তে চেয়েছিল, কিন্তু বাস্তব রাজনীতি কঠিন। শেষ পর্যন্ত তারা জোট বাঁধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে। 300 আসনের মধ্যে মাত্র 30টিতেই লড়াই এবং জয় পায় 6টিতে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট পায় 212 আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পায় 77টি। সংখ্যা বলছে এনসিপি ছোট, কিন্তু প্রতীকীভাবে তারা সংসদে ঢুকেছে, এটাই তাদের বড় দাবি। তবে জোট বাঁধার পরপরই এনসিপিতে ফাটল ধরে। সমস্যা শুরু এখান থেকেই। জামায়াতের সঙ্গে জোট এনসিপির ভেতরেই সৃষ্টি করে অস্বস্তি। দলটির 1 ডজনেরও বেশি জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেন। তাদের অভিযোগ ছিল অভ্যুত্থানের অন্তর্ভুক্তিমূলক চেতনার সঙ্গে জামায়াতের ঐতিহাসিক অবস্থান সাংঘর্ষিক। তবে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এটি কেবল নির্বাচনী জোট, কোনো আদর্শিক একীভূতকরণ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, রাজনীতিতে কি জোট কখনো শুধু নির্বাচনী থাকে? আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষকরা বলেছেন, এনসিপি এখন এক অস্পষ্ট জায়গায় দাঁড়িয়ে। তারা কি স্বাধীন তৃতীয় শক্তি, নাকি জামায়াতের কৌশলগত সুবিধাভোগী? যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক আসিফ বিন আলী মন্তব্য করেন, এনসিপি এখনও আলাদা কোনো সুস্পষ্ট এজেন্ডা তুলে ধরতে পারেনি। এমনকি সাবেক নেতা অনিক রায়ের দাবি, জামায়াত ছাড়া এনসিপি হয়তো একটি আসনও পেত না। এই বক্তব্য কঠিন, কিন্তু এও মনে রাখা প্রয়োজন, রাজনৈতিক বাস্তবতা কখনো কোমল হয় না। এখন এনসিপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি তৃণমূলের শিকড় গাড়তে পারবে? কারণ আন্দোলনের শক্তি ছিল শহরে, কিন্তু ভোটের রাজনীতি যেতে গ্রামে, ইউনিয়নে, ওয়ার্ডে। নেতারা বলছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা এককভাবে লড়বেন। এটাই হবে আসল পরীক্ষা। যদি তারা আবারও জোটে যায়, তাহলে কি তৃতীয় শক্তির দাবি দুর্বল হবে? 2024 সালের গণ অভ্যুত্থান ছিল বিস্ফোরণ। দল মত নির্বিশেষে মানুষ এক হয়েছিল, কিন্তু দলীয় রাজনীতি বিভাজন তৈরি করে। এখানে আপোষ আছে, সমঝোতা আছে, ক্ষমতার সমীকরণ আছে। এনসিপি এখন সেই কঠিন বাস্তবতার মধ্যে। তাদের নেতারা বলছেন, আমরা রাজপথ থেকে এসেছি, আমরা পিছু হটব না।
সমর্থকরা বিশ্বাস করেন 6টি আসন কোনো শেষ নয় বরং শুরু। আর সমালোচকরা বলছেন সংগঠন দুর্বল, আদর্শ অস্পষ্ট, জোট নির্ভরতা বিপজ্জনক। এনসিপি কি পরিষ্কারভাবে বলতে পারবে তারা মধ্যবাম, মধ্য ডান? তাদের অর্থনৈতিক দর্শন কি? ধর্মনিরপেক্ষতার প্রশ্নে অবস্থান কি? বাংলাদেশের রাজনীতিতে এই পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অস্পষ্টতা দীর্ঘমেয়াদে বিপজ্জনক। 2029 বা 2034 সালের নির্বাচন, এনসিপি কি তখন 6 আসন থেকে 60-এ পৌঁছাবে, নাকি তারা ইতিহাসের ফুটনোট হয়ে যাবে? একটি ছাত্র আন্দোলনের রাজনৈতিক পরীক্ষা। রাজনীতিতে সময়ই সবচেয়ে বড় বিচারক। এখনকার বাস্তবতা সহজভাবে বলা যায়, এনসিপি সংসদে আছে, তাদের পেছনে একটি ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি আছে, অতীত আছে, তাদের সামনে কাঠামোগত চ্যালেঞ্জের পাহাড় আছে। 6টি আসন একদিকে সম্ভাবনার প্রতীক, অন্যদিকে সীমাবদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।